সাইফুল ভাই, শুরুতে আপনার কাছেই জানতে চাই, কালকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কালকের বৈঠকে ডাক পেয়েছে কিনা, বা আপনি কালকের বৈঠকে যাচ্ছেন কিনা? জি, আমরা আমন্ত্রণ পেয়েছি এবং আশা করছি কালকে আমরা যাব। আচ্ছা, মূলত এক সপ্তাহ আগে আরেকবার গিয়েছিলেন, সেই ডাক এবং এই ডাকের ভিতর পার্থক্য কি? মানে তখনও প্রধানমন্ত্রীর কাছে আপনি গিয়েছিলেন। আগামীকালকের বৈঠকটা যেটা আপনি উল্লেখ করছিলেন, আমার প্রিয়ভাজন মুস্তাফা কামাল ভাই আর দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আগামীকাল যে বৈঠকটা, সেটা কিছুটা জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের যে আলোচনা, সে আলোচনার কিছুটা উদ্বোধনী সভার মতন। তারপরেও এখানে আমন্ত্রিত, আমি আশা করি সকল শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দরাই যাবেন এবং সেখানে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি উপস্থিত থাকবেন এবং আশা করছি ঐক্যমত্য কমিশনের সদস্য যারা আছেন, প্রফেসর আলী রিয়াজ সহ বাকি সদস্যরাও থাকবেন। তো সেটা কিভাবে হবে খুব বিস্তারিত জানা নেই, কিন্তু আশা করছি প্রধান উপদেষ্টা তিনি নিশ্চয়ই, যিনি ঐক্যমত্য কমিশন ও চেয়ারম্যানের দায়িত্বে আছেন, তিনি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা এর আগে আপনি যেটা উল্লেখ করছিলেন, গত সপ্তাহে যে বৈঠকটা হয়েছে, তখন তো একটা বলতে পারেন যে তার পদত্যাগের তার যে ইচ্ছে, সেই ইচ্ছার পরিপ্রেক্ষিতে যে সংকট উদ্বেগ যেটা তৈরি হয়েছিল, সে প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো তার সাথে আমরা সাক্ষাৎ করি, আলোচনা করি, কথা বলি এবং যেটা তাকে আমরা বলার চেষ্টা করেছি যে মাঝ নদীতে তো আমরা মাঝি বদলাতে চাই না। যখন একটা যুদ্ধ চলে, একেবারে যুদ্ধের মাঝখানে নিশ্চয় আমরা জেনারেল আমরা পরিবর্তন করব না। ওনাকে সে ব্যাপারে আমরা আশ্বস্ত করবার চেষ্টা করেছি। পাশাপাশি এটা আমরা বলেছি, যেসব কারণের জন্য সরকার বিতর্কিত হয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের অনেকের ব্যাপারে এই বিতর্ক থেকে সরকারকে বেরিয়ে আসা দরকার। এজেন্ডার বাইরে তারা অনেকগুলো এজেন্ডা নিয়ে হাজির হয়েছেন, যেটা সাধারণভাবে তাদের ম্যান্ডেটের বাইরে, যেটা নিয়ে সরকার অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত হচ্ছেন। প্রধান যে বিষয়টা ছিল নির্বাচন, ডিসেম্বরে আমরা যে নির্বাচনের দাবিটা করেছি, যে নির্বাচন রাজনৈতিক দলগুলো বলেছে, এমনকি সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর প্রধান তিনিও একটা ডিজায়ার ব্যক্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো। এবং এই সমগ্র ব্যাপারটা, মানুষ তো 16 বছর ধরে এই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে এবং আমরা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটারই সুনির্দিষ্ট আমরা পদক্ষেপ দেখতে চাই, সুনির্দিষ্ট পথনকশা দেখতে চাই। তিনি শুনেছেন এবং আমরা আশা করেছিলাম জাপান যাবার আগে তিনি এ ব্যাপারে তিনি কথা বলে যাবেন, তখন তিনি কোনো কথা বলেননি। বরঞ্চ জাপানে যে তিনি কেবলমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চান এ কথা বলার মধ্য দিয়ে তিনি বিভাজনটাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন এবং সরকার অপ্রয়োজনীয়ভাবে আরও খানিকটা বিতর্কিত হয়েছেন। আগামীকালকে তিনি যদি আশ্বস্ত করেন, কারণ যেহেতু দুই একটা দল বাদ দিলে সকল রাজনৈতিক দল, জনগণের প্রায় সকল অংশ, তারা যেহেতু একটা দ্রুত নির্বাচন চান, আশা করি কালকে তিনি এই ব্যাপারে আশ্বস্ত করবেন জনগণ, রাজনৈতিক দল এবং সমগ্র গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে। তাহলে আগামীকালকে সভাটা কিছুটা সফল হবার সম্ভাবনা আছে। মানে সংস্কার কমিশনের বৈঠকে বা ঐকমত্য কমিশনের বৈঠকে এর আগে তো উনি আপনাদের সামনে ওই কমিশনের হয়ে এর আগে আলোচনা হয়নি আপনাদের সাথে। এখন কালকের আলোচনায় স্বাভাবিকভাবেই নির্বাচন এবং নির্বাচনী রোডম্যাপ ইস্যুটি তো আসবেই সংস্কারের পাশাপাশি। আপনারা যেভাবে আশাহত হয়েছেন, আসলে গত সপ্তাহে বৈঠকের পর তারপর কোনো ফলো আপ হয়নি এবং আপনারা আশা করেছিলেন যে জাপানে যাওয়ার আগে তিনি কথা বলবেন, কিন্তু বলেননি। আগের বৈঠকের কোনো ফলাফল রাজনৈতিক দলগুলো পায়নি এবং বিএনপি সহ আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে যে কথাটা শুনতে চেয়েছিলেন, তাহলে কি দাঁড়ালো? আমি মনে করি ঠিক আছে, ধরুন তিনি, আর আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গুরুত্বপূর্ণ কথাগুলো দেশে না বলে প্রায় তিনি যখন বিদেশ সফরে যান তখন তিনি কথা বলেন, তাও আবার গণমাধ্যমে তিনি যখন কথা বলেন তখন সেখানে তারা যাওয়ার মধ্য দিয়ে যেটা বললাম, নতুন করে আবার তিনি তো উল্লেখ না করলেও তিনি বিএনপিকে মিন করতে চেয়েছেন এবং এটা সিঙ্গেল আউট তিনি করতে চেয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে
ব্যাপারটা ঠিক উল্টো দিক থেকে সত্য। মানে সরকার ঘনিষ্ঠ একটা দুটো দল বাদে বিশাল সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, আমরা সবাই বলেছি ডিসেম্বর তো বটে, এবং সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, সরকার যদি সিদ্ধান্ত নেয়, কাজের গতি যদি বাড়িয়ে তুলতে পারেন, তাহলে তার আগেও নির্বাচন করা সম্ভব। আপনার সাথে যদি আমার বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, 31শে ডিসেম্বরের পরে যদি বোঝা যায় যে কিছু কাজ আছে, আরও 7 দিন 15 দিন সময় বেশি লাগবে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। কিন্তু আজ পর্যন্ত সরকার কি বলতে পেরেছে যে কেন ডিসেম্বরের পরে কেন তাদেরকে আরও 4 মাস 6 মাস সময় নিতে হবে? কি কি কাজ আছে? আমরা দেখছি নির্বাচন কমিশন তারা প্রস্তুত, জাতীয় ঐকমত্য কমিশনের যে পর্যায়ে আছে, মানে কোনো আগামী জুন মাসের মধ্যে গ্রহণযোগ্য কাজগুলো ব্যাখ্যা পাননি গুটিয়ে এখনো আনা অবধি? সম্ভব। মানে প্রধান উপদেষ্টা দপ্তরের কাছ থেকে কেন জুন পর্যন্ত? এখনো পর্যন্ত তাদের, আজকেও দেখলাম তারা জাপান সফর থেকে ফিরে এসে তার প্রেস উইং আজকে একটা প্রেস আজকেও বলেছে ব্রিফিং 30 জুন, করেছেন, 30 জুন। কিন্তু সেখানে কিন্তু সুনির্দিষ্ট করে কেন তাদেরকে রাজনৈতিক দলের অধিকাংশ যেটা চাইছেন, কেন আরও 4-6 মাস বেশি নিতে হবে, 1, 2, 3, 4 করে যে এই কাজগুলো আছে, তো তখন তো আমরা বুঝতে পারি, তখন তো একটা যুক্তির কথা, আলাপ আলোচনার কথা। কিন্তু এখন আপনি যদি মনে হয় যে আপনি কথা বললেন না, তার মানে কি আপনার কি আরও অন্য কোনো এজেন্ডা আছে? আপনি কি অন্য কিছু কি চাপিয়ে দিতে চান? আপনি কি আরও 4-6 মাস সময়টা নিচ্ছেন অন্য কোনো উদ্দেশ্যে? অথবা নতুন যে দলটা সরকারের ছত্রছায়ায় গড়ে উঠছে, তাদেরকে কি আপনি বাড়তি কোনো সময় দেওয়ার জন্য আপনি কি অনির্দিষ্টকাল কি আপনি সময় নিচ্ছেন? এই প্রশ্নগুলো জনপরিসরে বড় আলোচনার বিষয় আছে। কালকে কি জানতে চাইবেন কিনা যে কেন আসলে এবারে? কালকে তো অবশ্যই আমি মনে করি রাজনৈতিক নেতারা যারা যাবেন সবাই নিশ্চয়ই এটা জানতে চাইবেন যে তিনি এরকম একটা বক্তব্য বা কেন রাখলেন, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ কালকে বরঞ্চ আমরা আশ্বস্ত হতে চাইব, যেহেতু সকল রাজনৈতিক দল তারা এখানে 2-1টা বাদ দিলে তারা এখানে দাবি করছেন। আরেকটা খেয়াল করবেন, আমি খুব উদ্বিগ্ন, এই তরুণদের যে দল, নামটা উল্লেখ করলাম না, গতকালকে তারা একটা মিটিংয়ে বক্তৃতা করেছেন যে চাপ প্রয়োগ করে, গুন্ডামি করে, এই শব্দটা ব্যবহার করেছেন। এবং আমি এই তরুণদেরকে তো স্নেহ করি, ভালোবাসি, তরুণ প্রজন্মতে তারা রাজনীতিতে আসছেন, তাদের যে ভাষা, যে শব্দ, যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ তো কোনো রাজনীতিকদের কোনো কথা হতে পারে না। এবং মানে একটা খুব বিখ্যাত কথা আছে বাংলায় করলে, কথাটা এরকম, একজন বিপ্লবী তিনি সফল হলে তিনি একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, আর তিনি যদি ফেল করেন তখন তিনি এক ধরনের সন্ত্রাসী, এক ধরনের দুর্বৃত্তে, তখন তিনি কিন্তু পর্যবসিত হন। তা আমার এই তরুণদের যে বিশাল যে সম্ভাবনা, তারা এটাকে, এই সম্ভাবনাকে তারা যেভাবে, তারা যেটা যে মানে এটাকে তারা অপব্যবহার তারা যেটা করছেন, এবং খুব অল্প মাত্র 8-9 মাসের মধ্যে তারা যেভাবে ডাউনওয়ার্ড স্লোপের মতন, ওই সাপ লুডুর মতন, ওই যে সাপের মাথায় পড়লে 90-তে যেভাবে 10-এ নেমে আসতে হয়, মাত্র 9-10 মাসে এরকম একটা অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনার ছিলেন তাদের রেটিংটা তারা এই পর্যায়ে নামিয়ে নিয়ে আসবেন। এবং গতকাল রংপুরে মব একটা সন্ত্রাস করতে, যেটা ভায়োলেন্স করতে, যে আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে বলতে হলো এ ধরনের কোনো মব ভায়োলেন্স আমরা দেখতে চাই না। 10 মাস পরও যদি এই পরিস্থিতি যদি দাঁড়িয়ে যায়, এবং এখানে বিপ্লবের নাম করে যা খুশি করার লাইসেন্স, এটা নিশ্চয়ই আমরা কেউ কাউকে দেইনি। তো অবশ্যই এই দায়িত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে তো এনসিপির উপরেই পড়বে। সুতরাং এগুলোর জন্য মানে এগুলোকে এখনই বন্ধ করা দরকার, এবং সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে না। সরকার এটাকে গভীর উপলব্ধির মধ্যে নেওয়া দরকার, অবিলম্বে বার্তারে স্পষ্ট করে যাওয়া দরকার, এনাফ ইজ এনাফ। এখন যদি রাজনীতি করতে চান, অন্যান্য দল যেভাবে রাজনীতি করে, সরকারের খোলস থেকে বেরিয়ে এসে, কোলে পিঠ থেকে নেমে এসে রাজনীতিটা করবেন, কথা বলবেন, জনগণের কাছে যাবেন, নিশ্চয়ই তাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আমাদের আসবে। কিন্তু এই ধরনের তৎপরতা মানুষ কিন্তু একেবারেই ভালোভাবে গ্রহণ করছে না, এবং এগুলো উল্টো কিন্তু বুমেরাং হওয়ার আশঙ্কা আছে। ধন্যবাদ।